আমাদের এখনকার অতিথি বাঁধন মুন্সী। বাঁধনের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে। 2014 সালে যুদ্ধাপরাধী গোলাম আজম মারা যাওয়ার পর তার শেষ যাত্রা নিয়ে ঢাকায় খুব বড়সড় আয়োজন করেছিল যুদ্ধাপরাধীদের দল জামাত ইসলামী। সেই আয়োজনের প্রতিবাদে বাঁধন তার, আমাদের এই বাঁধনের একটা হাত নেই, পরে এটা বলবো, ওই এক হাতে তার প্রতিবাদের প্রতীক হিসাবে তার পায়ের জুতোটো ছুঁড়ে মেরেছিল সেই গোলাম আজম, যুদ্ধাপরাধী গোলাম আজমের কফিনের উদ্দেশ্যে। ছড়াকার লুৎফর রহমান রিটন লিখেছিলেন তার বিখ্যাত কবিতা বাঁধনের জুতা। এই বাঁধন গণজাগরণ মঞ্চের উদ্যোক্তাদের একজন। কাদের মোল্লার ফাঁসির দাবিতে ফেসবুকে ইভেন্ট বলেন তিনি প্রথম। অনলাইন অ্যাক্টিভিস্টদের প্রথম সারির যে কয়েকজনকে আমরা চিনি জানি, বাঁধন তাদের একজন। বাঁধনের বাবা বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক মুন্সী। বাঁধন বাংলাদেশে থাকতে পারেন নাই। গণজাগরণ মঞ্চের মাধ্যমে কাদের মোল্লার ফাঁসি নিশ্চিত করা, পরে বাংলাদেশে ব্লগারদের হত্যা করা শুরু হয়। বাঁধনকে তাই নিরাপত্তার স্বার্থে আন্তর্জাতিক সংগঠন বাংলাদেশ থেকে বের করে নেয়। বাঁধনের সাথে আমরা যোগাযোগ রাখছিলাম। বাঁধনের একটা কথা আমার খুব স্পর্শ করেছিল এক সময়। বাঁধন যখন চলে গেলেন বাইরে, তার বাবা কান্নায় ভেঙে পড়ে বলেছিলেন, যে দেশটা আমি স্বাধীন করলাম সেই দেশে আমি, আমার ছেলে থাকতে পারলো না। এরকম অনেক ঘটনা। বাঁধন এখনো লড়াই করছেন অনলাইনে। প্রতিদিন আমরা তাকে দেখি বাংলাদেশের বিরূপ পরিস্থিতি নিয়ে তৎপর হয়ে তার প্রতিদিনের বক্তব্যগুলো তুলে ধরছেন। সেই বাঁধনের সাথে আজ আমরা কথা বলবো। কেমন আছেন বাঁধন? খুব বেশি ভালো আছি তা না, তবে ভালো থাকার চেষ্টা করছি। আচ্ছা, প্রশ্নটা করাই বিব্রত। আমরা দেশের অবস্থা যে আমরা কাকেই ভালো আছি। বাঁধন সরাসরি প্রসঙ্গে যাই, বাংলাদেশ প্রসঙ্গ। 5 আগস্টটা বাংলাদেশটা বা আগের বাংলাদেশটা আপনি কিভাবে দেখছিলেন? আগের বাংলাদেশ তো আসলে একটা স্থিতিশীল বাংলাদেশ ছিল, যেই বাংলাদেশে আসলে মানুষজন সুখে না হোক শান্তিতে বসবাস করতেছিল। হ্যাঁ, পরিপূর্ণ সুখ তো আসলে মানুষ কোথাওই পায় না। তো শান্তিতে বসবাস করছিল, বাংলাদেশে অর্থনীতিতে এগিয়ে যাচ্ছিল, মানুষজন কাজকর্ম করে খেতে পারছিল। আর জুলাই থেকে যেই আমি বলি এটাকে জুলাই প্রতারণা, জুলাই প্রতারণা যে শুরু হয়, জুলাই প্রতারণার মধ্য দিয়ে বাংলাদেশের পট পরিবর্তন হয়। এবং পট পরিবর্তনের পরে যেই ঘটনাগুলো শুরু হয় 5ই আগস্ট থেকে, তখন থেকে শুরু করে এখন পর্যন্ত আসলে বাংলাদেশ ধ্বংসের মুখে বলা যেতে পারে। এবং বাংলাদেশের যে অর্থনৈতিক অবস্থা, বাংলাদেশের জনজীবনের যে অবস্থা, বাংলাদেশের দৈনন্দিন যে নিরাপত্তার অবস্থা, সবকিছু মিলিয়ে বাংলাদেশ এখন এক গভীর মহাসংকটে পড়ে আছে। এবং সেই সংকট থেকে উত্তরণের পথ আসলে আমরা কেউই দেখছি না। বঙ্গবন্ধু বাড়িটি যেদিন ধ্বংস করা হয়, প্রথম তো 5 আগস্ট আগুন লাগলো, গণভবন লুট হলো। ওই ওই পরিস্থিতিতে আপনি কি ভাবছিলেন? দেখেন, 5ই আগস্ট যখন ঘটনাগুলো ঘটছে, তখন আমি আসলে ইংল্যান্ডে আমার বন্ধুর সাথে দেখা করতে গেছিলাম। 14 বছর পরে তার সাথে দেখা হলো। তো প্লেনে ওঠার আগ দিয়ে আমি খবরটা পেলাম, জার্মানিতে ফিরতেছি তখন খবরটা পেলাম। খবর পাওয়ার পরে আমি আসলে চুপচাপ বসেছিলাম। মানে আমি তখন এয়ারপোর্টে চুপচাপ বসে আছি।
আমার বন্ধু ছিল, ছোটবেলার বন্ধু ছিল সাথে, সে বুঝতে পারতেছে যে আমার অবস্থা খুব একটা ভালো না। তার বাবাও আওয়ামী লীগের নেতা, আমাদের স্থানীয় চুয়াডাঙ্গা আওয়ামী লীগের নেতা। তার বাবাও বাড়ি ছাড়া, বাড়িতে ফিরতে পারছেন না। তো এর ভিতরে দেখলাম যে বঙ্গবন্ধুর বাড়িটাতে আগুন লাগিয়ে দিয়েছে। তো ১ম যে চিন্তাটা মাথায় আসলো যে পাকিস্তানিরাও যেটা করতে পারে নাই, পাকিস্তানিরা যেটা করার সাহস পায় নাই, আজ ৫৩ বছর শেষে ৫৪ বছরে পা দিয়ে তারা এই কাজটা করে ফেলল। অর্থাৎ আমরা খুব পরিষ্কারভাবে জানি যে বাংলাদেশের যেই পরাজিত শক্তি, যারা আসলে একটা প্রতারণার মধ্য দিয়ে, একটা আন্দোলনের মধ্য দিয়ে যেই আন্দোলনটা শুরু করেছিল বঙ্গবন্ধুর ভাষণ দিয়ে, বঙ্গবন্ধুর আ বক্তব্য দিয়ে, বঙ্গবন্ধুর বৈষম্যের আ বিপরীতে গিয়ে যেই কথাগুলো ছিল সেই কথাগুলো দিয়ে, জাগরণের গান দিয়ে, মুক্তিযুদ্ধের কথা দিয়ে আমার খুব পরিষ্কারভাবে মনে আছে। তো সেই বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, এই কথা বলে তারা যেই আন্দোলন শুরু করেছিল, সেই আন্দোলন যে একটা প্রতারণা ছিল সেটা ৫ তারিখে পরিষ্কার হয়ে গেছে। সেই ৫ তারিখে পরিষ্কার হয়ে গেছে যে এই প্রতারণার মধ্য দিয়ে বাঙালি জাতিকে যে নিয়ে গেছে তারা, সেটা বঙ্গবন্ধুরই যে বাড়ি, যেটা বাঙালি জাতির আঁতুড়ঘর, সেই ঘরে তারা আগুন দিয়ে তারা পরিষ্কার করে দিয়েছে যে এটা গোড়া থেকেই একটা প্রতারণা ছিল। আপনি ১ম কবে গিয়েছিলেন সেই বাড়িতে? আমি ১ম যখন যাই তখন আমার বয়স সম্ভবত ১২। হ্যাঁ, আমার বয়স তখন ১২। আমি ঢাকাতে যাই আব্বুর সাথে। আমি গিয়েছিলাম মূলত হচ্ছে সংসদ ভবনে, মানে সংসদ অধিবেশন দেখার জন্য। তো সংসদ অধিবেশন যেদিন আমরা দেখব তার আগের দিন হচ্ছে আব্বু আমাকে ওখানে নিয়ে গিয়েছিল। তো তখন আসলে অনেক ছোট। যদিও আমি সব ইতিহাস জানি তখনকার, মানে আমি আব্বু আমাকে বই নিয়ে এসে দিত। ওই যে বাংলা একাডেমির চিকন, চিকন কিছু চটি বই বের হতো তখন। হ্যাঁ? তো সেই বইগুলো পড়ে আমি অনেক ইতিহাস সম্পর্কে, আমি খুব ছোটবেলা থেকে বই পড়তে খুব ভালোবাসতাম। তো ওট আমি সবকিছুই মোটামুটি জানি। কিন্তু ওখানে তখনও আসলে ওইভাবে সাজানো হয় নাই। হ্যাঁ? তো তখন আব্বু আমাকে ১ম নিয়ে যায়। তার পরবর্তীতে তো দেশ ছাড়ার বছরখানেক আগেও আমি গেছি ওখানে। গণজাগরণ মঞ্চ আপনারা একটা নতুন বিপ্লবের সূচনা করেছিলেন। গণজাগরণের যে ঘটনাটা শাহবাগে যে জনসমুদ্র তৈরি হয়েছিল, সেই গণজাগরণ মঞ্চের মাধ্যমে আপনারা যুদ্ধাপরাধী কাদের মোল্লার বিচার নিশ্চিত করেছিলেন। সেগুলো এখন আজকে বাংলাদেশে এক ধরনের গালির নাম। বাংলাদেশে সেই শক্তি ক্ষমতায় প্রতিষ্ঠিত যাদের বিরুদ্ধে আপনারা আন্দোলন করেছিলেন। কি উপলব্ধি হয় এগুলা ভাবলে এখন? না, এখন একটা জিনিস আপনাকে বুঝতে হবে, সেটা হচ্ছে যে আ ১৯৭১ সালে আপনার মুক্তিযুদ্ধ হয়েছে। মুক্তিযুদ্ধ হওয়ার পরে ১৯৭৫ সালে এসে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। এবং বঙ্গবন্ধুকে হত্যা করে কিন্তু পাকিস্তানিরা না। আমাদেরই আ আর্মির ভেতরকার যারা কিছু চর ছিল, পাকিস্তানি চর, যারা যেমন এখন ছাত্রলীগের ভেতর থেকে শিবির বের হচ্ছে, তারা ছিল আর্মির ভেতরে বা অনেক মুক্তিযোদ্ধার ভেতরে পাকিস্তানি চর ছিল। তারা আসলে এই কাজগুলো করেছে। তো বিষয়টা হচ্ছে যে ইতিহাসের পথ পরিক্রমায় অনেক ধরনের ষড়যন্ত্র হয়। এখানে শুধু যে স্থানীয় মানে মানুষরা জড়িত থাকে তা না। পেছনে বিদেশি শক্তিও জড়িত থাকে, যারা আসলে আম ভৌগোলিক বিভিন্ন ধরনের রাজনীতির কারণে একেকটা দেশে একেক ধরনের পরিবর্তন ঘটায়। সেগুলো আমরা জানি। বিভিন্ন ধরনের কোভার্ট অপারেশন এর কথা আমরা জানি। তো আমাদের ক্ষেত্রে যেমন ২০১৩ সালে যে গণজাগরণ মঞ্চ আমরা গড়ে তুলেছিলাম, সারা বাংলাদেশে ৪৭৮ টা জায়গায় মঞ্চ গড়ে উঠেছিল। বাংলাদেশের বাইরে ২৬ টা দেশে মঞ্চ গড়ে উঠেছিল। সারা পৃথিবীতে যেখানেই বাঙালিরা আছে তারা এই মঞ্চের সাথে একাত্মতা ঘোষণা করেছিলেন। আপনি একটা জিনিস খেয়াল করবেন, এই আন্দোলন অর্থাৎ জুলাই প্রতারণার মধ্য দিয়ে যারা ক্ষমতা দখল করেছে, তারা বারবার শাহবাগের কথা বলে। তারবার বারবার বলে যে শাহবাগের বিচার করতে হবে। এটা কিন্তু খুব সিগনিফিক্যান্ট একটা বিষয়। তারা কিন্তু ধরেন অন্য কোনো আন্দোলনের কথা বলে না। অন্য কোনো
প্রতিবাদের কথা বলে না বা অন্য কোনো কিছু তাদের মুখে আসে না। তার মূল কারণটা কি? তার কারণ হচ্ছে শাহবাগ ছিল তাদের যেই জায়গাটা, তাদের যেই বুদ্ধিবৃত্তিক যে জায়গাটা, সেই জায়গাটাই সবচেয়ে বড় আঘাত। এবং শাহবাগ ছিল সেই গণজাগরণ মঞ্চ ছিল সেই রাজাকারদের মুখে এক পদাঘাত, যেই পদাঘাতের কারণে তারা আসলে পরাজিত বলে, নৈতিকভাবে পরাজিত বলে ২০১৩ সালে পরিগণিত হয়েছিল। এখন একটা জিনিস খেয়াল করেন, সেটা হচ্ছে যে তারা একটা ষড়যন্ত্রের ভিতর দিয়ে, একটা প্রতারণার ভিতর দিয়ে তারা বাংলাদেশের ক্ষমতা দখল করতে সমর্থ হয়েছে। সেখানে বিদেশি বিভিন্ন শক্তি আছে বা বাংলাদেশী বিভিন্ন শক্তি, তারা টাকা পয়সা নিয়ে USAID এর, এটা সরাসরি ডোনাল্ড ট্রাম্প, ইলন মাস্ক তারাও বলতেছে। হ্যাঁ? তো একটা জিনিস আপনাকে বুঝতে হবে যে তারা যদি আসলে এতই শক্তিশালী হতো, তারা যদি এতই জনসমর্থন নিয়ে আসলে ক্ষমতায় আসতো, তাহলে কিন্তু শুরু থেকে তারা নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে জামায়াতের যেটা স্লোগান, তারা কিন্তু আন্দোলন শুরু করত। তারা কিন্তু শুরু করেছে বঙ্গবন্ধুর আদর্শের কথা বলে, বঙ্গবন্ধুর স্লোগান দিয়ে, শাহবাগের মতন একটা আবহ তৈরি করে। তার কারণ তারা জানে তারা সংখ্যালঘু। তারা বাংলাদেশের সর্বোচ্চ শক্তি না, সর্বোচ্চ শক্তি আমরাই। সে কারণে আমাদেরকে সাথে না নিলে তারা আসলে সফল হতো না। হ্যাঁ? তো সেই কারণে তারা আমাদেরকে সাথে নিয়ে একটা জায়গায় সফল হয়েছে এখন, এবং ক্ষমতা যখন দখল করেছে তারা, ক্ষমতা দখল করার পরবর্তী যে জায়গাটা, সেটা হচ্ছে যে আপনি যে বলছেন না যে গালি হয়ে গেছে, গালিটা আসলে তারাই দিচ্ছে যারা আসলে শাহবাগকে কখনো ধারণ করে নাই, শাহবাগে কখনো আসে নাই বা শাহবাগের যে চেতনা, সেই চেতনার বিপরীতে দাঁড়িয়ে থাকে। তো সেই চেতনার বিপরীতে যারা দাঁড়িয়ে আছে তারাই শাহবাগকে গালি দিবে, এটাই তো স্বাভাবিক। এবং তাদের কণ্ঠটাই এখন সোচ্চার শোনা যাবে, কারণ বিপরীত কণ্ঠটা তো বাংলাদেশে এখন রোধ করা হচ্ছে। কেউ আওয়ামী লীগ করুক বা না করুক, মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি বললেই বা মুক্তিযুদ্ধের পক্ষের কোনো একজন মানুষ হলেই তাকে গ্রেপ্তার করা হচ্ছে, তাকে হয়রানি করা হচ্ছে, তাকে মেরে ফেলা হচ্ছে। আওয়ামী লীগ করে নাই, মুক্তিযোদ্ধা, তাকে কি মেরে মেরে ফেলা দেওয়া হচ্ছে না বাংলাদেশে এখন? তো খুব স্বাভাবিকভাবেই আপনি যাদের কথা বলছেন, যাদের গালি আপনি শুনতে পাচ্ছেন, কারণ তাদের কথাই একমাত্র এই মুহূর্তে বাংলাদেশে উচ্চারিত হচ্ছে। আসল ফ্যাসিজমের যে জায়গাটা, সেই জায়গাটা এখন আপনারা দেখতে পাচ্ছেন। কারণ হচ্ছে বিপরীত যে কথাটা, বিপরীত কথা বলার যে জায়গাটা, সেই জায়গাটা এখন রুদ্ধ হচ্ছে। এবং সেই জায়গাটা রুদ্ধ বলেই তাদেরকে মনে হচ্ছে শক্তিশালী। তাদের গালিটাকেই মানে প্রাধান্য দেয়া হচ্ছে বিভিন্ন মিডিয়াতে। তো এই সময় থাকবে না, এই সময় পরিবর্তন হবে এবং সেই সময় পরিবর্তন হওয়ার পিছনে ওই শাহবাগীরাই থাকবে। কারণ শাহবাগকে যে ধারণ করে সেই বাংলাদেশ। এখনকার যারা ক্ষমতা দখল করে আছে তারা বাংলাদেশ না। তারা বাংলাদেশের চিন্তা যদি ভেতরে ধারণ করত, তারা বাংলাদেশকে যদি ধারণ করত, তাহলে বাংলাদেশের উন্নয়নের জন্য কাজ করত, বাংলাদেশের মানুষের নিরাপত্তার জন্য কাজ করত এবং বাংলাদেশকে উন্নতির দিকে নিয়ে যেত। এটা খুব পরিষ্কার ৬ মাসে। যে তারা সেই মানুষগুলি না। সেই কারণে তারা আসলে আ যে গালিগুলা দিচ্ছে, সেই গালিগুলা খুব স্বাভাবিকভাবেই তাদের সর্বোচ্চ ক্ষতি যারা করেছে, বুদ্ধিবৃত্তিক ক্ষতি যারা করেছে, সেই শাহবাগকেই গালি দিচ্ছে। গোলাম আজমের ঘটনাটা একটু বলবেন বাদন? উনি কি জানেন, না তো ভুলে গেছে? গোলাম আজম তো আম আপনার ২০১৪ সালে মারা যায়। ২০১৪ সালের অক্টোবর, সম্ভবত ২৩শে অক্টোবর সে মারা যায়। হ্যাঁ? তো আমরা বিচার করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার ভিতর দিয়ে তার সর্বোচ্চ শাস্তি যেটা, সেটা আমরা আসলে নিশ্চিত করতে পারিনি। এটা আমাদের ভিতরে এক ধরনের ক্ষোভ ছিল, ক্রোধ ছিল। অর্থাৎ তার ফাঁসির কোনো আদেশ আসে নাই। তার যাবজ্জীবন আসছিল এবং যাবজ্জীবন থাকাকালীন সময়ে সে মারা যায় হচ্ছে আ বঙ্গবন্ধু হাসপাতালে, বিএসএমএমইউতে। এখন আ তার মারা যাওয়ার পরবর্তী সময়ে তারা ঘোষণা দেয়, আমাদের যে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে তাদের হচ্ছে জানাজা হবে। এখন বায়তুল মোকাররম কিন্তু যেন তেন একটা মসজিদ না। এটা কিন্তু বাংলাদেশের জাতীয় একটি প্রতিষ্ঠান। হ্যাঁ? তো জাতীয় ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে বায়তুল মোকাররমে একজন প্রমাণিত যুদ্ধাপরাধীদের বিচারের মধ্য দিয়ে যে শাস্তি পেয়েছে, তাকে নিয়ে গিয়ে ওখানে জানাজা করা হবে, এটা আসলে বাংলাদেশকে যারা ধারণ করে, মুক্তিযুদ্ধকে যারা ধারণ করে তাদের জন্য একটু কষ্টকর।
তো আমি তার আগের দিন অর্থাৎ ২৫ তারিখে তো তার জানাজা হওয়ার কথা ছিল। তার আগের দিন ফেসবুকে একটা ইভেন্ট খুলি। সেই ইভেন্টে লেখা ছিল যে বায়তুল মোকাররমে গোলাম আযমের জানাজা হতে দেয়া হবে না। হ্যাঁ? আমরা হতে দিব না। তো পরের দিন সবাইকে আসার আহ্বান জানাই। আমরা পরের দিন প্রেস ক্লাবের সামনে গিয়ে জড়ো হই। খুব অল্প কয়েকজন মানুষ ছিলাম আমরা। হুম? ২২ জনের মতন ১৭ না ২২ জনের মতন মানুষ ছিলাম। খুব অল্প কয়েকটা মানুষ এসে হাজির হয়েছিল। আমি বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাদেরকে ফোন দিছিলাম। তারা টিএসসিতে আ বিপ্লব করছিল। টিএসসিতে দাঁড়ায় কথা বলছিল। কিন্তু তারা এই পর্যায়ে আসতে সাহস পায় নাই। তো আমরা গিয়ে দেখি যে সামনে বেশ কয়েক হাজার জামাত শিবিরের মানুষজন। অর্থাৎ যে গেটটা আছে বায়তুল মোকাররমের গেটটা তারা দখল করে রাখছে এবং পল্টনের যে মোড়টা আছে ওই মোড়ের উপরে পুলিশ দাঁড়ানো। তা আমরা হচ্ছে এই যে প্রেস ক্লাবের সামনে থেকে আ যেই অল্প কয়জনই আছি আমরা মিছিল নিয়ে সামনে আগানোর চেষ্টা করি। কিন্তু এই পল্টনের মোড়ের ওখানে পুলিশ আমাদেরকে বাধা দেয়। ওখান থেকে আমাদেরকে সামনে যেতে দেয় না। তো আমি আসলে রাগে ভেতরে, ভেতরে ফুঁসছিলাম। কারণ মানে আমরা বাধা দেব বলে এসেছি কিন্তু আসলে ওই পর্যন্ত যাইতেই পারছি না। হ্যাঁ? এটা তো আসলে আমার জন্য খুব কষ্টকর একটা বিষয়। আর গোলাম আজম একজন প্রমাণিত যুদ্ধাপরাধী, যুদ্ধাপরাধীদের নেতা যে, হ্যাঁ? তাত্ত্বিক নেতা যে, সেই তাত্ত্বিক নেতার জানাজা হবে বাংলাদেশের সবচেয়ে বড় যে প্রতিষ্ঠানগুলো, সেই প্রতিষ্ঠানগুলোর একটাতে বায়তুল মোকাররমে। এটা আমাদের জন্য একটু অপমানজনক। আমরা বাঙালি হিসেবে মুক্তিযুদ্ধের আ মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে বা মুক্তিযুদ্ধের উত্তরসূরি হিসেবে আমাদের জন্য অপমানজনক। তো পুলিশ যেহেতু ওখানে আমাদের আটকে দিয়েছে, এর ভিতরে আশেপাশে কয়েকজন সাংবাদিকও ছিলেন। উনারা আমাদেরকে জানাচ্ছিলেন, আপডেট জানাচ্ছিলেন যে তার মরদেহ একটা গাড়িতে করে রওনা দিয়েছে এবং তার ২ পাশে হচ্ছে পাহারা আছে। অর্থাৎ জামাত শিবিরের ক্যাডাররা তারা পাহারা দিচ্ছে। তাদের প্রায় ১০০-১৫০ মোটরসাইকেল হয়তো সামনে পেছনে ছিল। তো আমরা তখনও দেখতে পাচ্ছি না। এর ভেতরে স্যান্ডেলটা কি মনে হইছে, আমি স্যান্ডেলটা খুলে হাতে নিছি। তো এইটা অন্যরা দেখে ফেলেছে আমার সাথে যারা ছিল। উনারা দেখে ফেলে আমারে মানে ঠেলে, ঠেলে পিছনে পাঠায় দিছে যে মানে সামনে থাকলে মাথা গরম করে কিছু একটা করে ফেলবো। তো পিছনে গিয়ে দাঁড়িয়েছিলাম। এর ভেতরে দেখলাম মোটরসাইকেলের সারি আসতেছে এবং তারপরেই সাথে, সাথে দেখলাম যে হচ্ছে আপনার ওই যে লাশবাহী যে অ্যাম্বুলেন্সটা মোড় ঘুরতেছে। তো আমি যেহেতু পেছনে ছিলাম, পুলিশরা আমাদের সামনে দাঁড়ায় ছিল কিন্তু আমাদের দিকে মুখ করে না, উল্টো দিকে মুখ করে ছিল। তো আমার মনে হলো যে মাথার ভেতরে আগুন ধরে গেল। তো পেছন থেকে একটু ঘুরে গিয়ে দৌড় দিছি। দৌড় দিয়ে মানে মাঝ বরাবর যেতে, যেতেই জয় বাংলা বলে একটা চিৎকার দিছি। হুম? চিৎকার দিয়ে মানে ওদের যেই প্রসেশনটা ছিল, প্রসেশনের কাছাকাছি গিয়ে আমি জুতোটা ছুঁড়ে মারি, ওটা গিয়ে অ্যাম্বুলেন্সের গায়ে লাগে। তো ওরা খুব একটা মানে বুঝে ওঠার আগেই আসলে ঘটনাটা ঘটে যায়। হুম? তারপরে মানে আমার মনটা খুব খারাপ কারণ আমি ঠেকাইতে পারি নাই। উল্টো ঘুরে আমি আস্তে, আস্তে হেঁটে আসতেছি, এই সময় ওরা পেছন থেকে এসে আক্রমণ করে। পেছন থেকে এসে লাথি দেয়। লাথি দেওয়ার কারণে আমি যে পুলিশদের গায়ের উপরে গিয়ে পড়ি। তো পুলিশরা তখন আমাকে ধরে মানে ওদের যে ইয়েটা ছিল মানে কয়েকজন যে পুলিশ ছিল পুলিশের পেছনে আমাকে সরায় দেয়। আর আমার পেছন, পেছন যারা দৌড়ায় আসছিল আমার সহযোদ্ধারা তারা আমাকে হাত ধরে টেনে নিয়ে যায়। কারণ আমি তখনও আমার মাথা গরম আমি মানে আবার ওরা ওই যে মানে ছুটে এসে লাথি মারছে, তারপরে ইট পাটকেল মারতেছে। আমি যে আজকে যা হয় হয়ে যাবে আমি আবার ঘুরে ওইদিকে যাবো এরকম একটা মনোভাব। তো এর ভিতরে আমার সহযোদ্ধারা আমাকে টেনে নিয়ে প্রেস ক্লাবের সামনে গিয়ে বসায়। এটা হচ্ছে ঘটনাটা। আপনার তো তখন একটা জুতো ছুঁড়ে মেরেছেন। জি। আরেকটা জুতো কি করলেন? আরেকটা পায়ে ছিল। ওই অবস্থায় আসলেন এক পা খালি? হ্যাঁ, এক পা খালি, এক পা আরেক পা হচ্ছে আরেক পায়ে স্যান্ডেল ছিল। ওই স্যান্ডেলটা পায়েই পড়া ছিল। মানে ফিতাওয়ালা স্যান্ডেল তো। ওটা আর খোলা হয় নাই তখন। তো পরে ওখান থেকে প্রেস ক্লাবের সামনে থেকে আমাদের এক বড় আপার গাড়িতে উনি আমাকে বাসায় পৌঁছায় দেন। আমরা জানি হচ্ছে আপনার একটা হাত নেই। এক জি। এক একটা হাত আছে। সেই এক হাতেই সেই প্রতিবাদটা আপনার।
যে হাতটা নেই ওই ঘটনাটা কি ছোটবেলার কোনো দুর্ঘটনা থেকে সেটা? হ্যাঁ, ১৯৯০ সালের ২৮শে ডিসেম্বর এরশাদ পতনের আন্দোলন শেষ হওয়ার পর আমার নানা বাড়ি হচ্ছে আপনার যশোর এমএম কলেজের ঠিক সাথে। আম যশোর মাইকেল মধুসূদন দত্ত যে কলেজ, ওই কলেজের ঠিক সাথেই আমার নানা বাড়ি। তো ওই সময়ে আসলে ছাত্ররা বোম বানাতো পুলিশের দিকে ছুড়ে মারার জন্য, এরশাদ পতনের আন্দোলনের সময়। তো আমি খেলতে কাঠের আম কাঠ কাঠ বড়, বড় কাঠ আরকি গাদা করে রাখা। এটা নিচে আমি হচ্ছে ৩ টা জর্দার কৌটা পাই। তখন আমার বয়স হচ্ছে খুব কম, ৪ বছর বয়স। আমি তখন আসলে জানি না যে বোম কেমন দেখতে হয় বা আসলে ওটা বোম কি আমি জানতাম না। ককটেল বোম ছিল সেটা। তো আমি হাতে নিয়ে ওইটার টেপ খোলার চেষ্টা করি। তো হাতে একটু ঝাঁকি লাগে। যেহেতু টেপ খুলতেছিলাম এবং তারপরে মুখের সীসা গলায় আটকানো ছিল জর্দার কৌটা। তো একটু ঝাঁকি লাগার কারণে তখন আমার হাত উড়ে যায়। মুখের এক পাশ পুড়ে যায়, ২ চোখ ২ বার অপারেশন করতে হইছে। এই তো। আমার যতটুকু মনে পড়ে লুৎফর রহমান রিটন তখন খুব জি, আলোচিত একটা ছড়া লিখেছিলেন 'বাঁধনের জুতা' জি। এই শিরোনামে। আপনার কি মনে আছে ছড়াটা? আমার মুখস্থ নাই কিন্তু আমার মনে আছে যে মানে উনি লিখেছিলেন যে, "ছাত্রলীগ কোথায়? বাঁধন একাই জুতা মারছে।" হ্যাঁ? তো আ মানে বাঁধনই শুধু ওইখানে আর সবাই কোথায়? এরকম লিখেছিলেন উনি। আমার এক্সাক্ট পুরোটা হুবহু মনে নাই। হুম? আওয়ামী লীগ তখন ক্ষমতায়। আপনি এবং আরো অনেক ব্লগারকে তখন নিরাপত্তা সমস্যার কারণে দেশ ছাড়তে হয়েছে। হুম। এই ঘটনা কি মানসিকভাবে পোড়ায়? দেখেন আমার দেশ ছাড়ার পরে সবচেয়ে বড় যে মানসিক সমস্যাটা আমার তৈরি হয় সেটা মূলত আ দেশ ছাড়ার পরে তৈরি হয়। হ্যাঁ? অর্থাৎ আমি আমার বন্ধু-বান্ধবদের লাশ দেখেছি। তাদেরকে কুপায় মারছে। হ্যাঁ? তো তার চেয়ে বড় যেই দুঃখটা আমার ভেতরে সেটা হচ্ছে আমার দেশ ছাড়তে হইছে। আমার সবচেয়ে বড় কষ্টটা হচ্ছে এই জায়গাটায়। আমি দেশ ছাড়ার পরে প্রায় ১ টা বছর আমি ভয়াবহ রকমের ডিপ্রেসড ছিলাম। আমার সাইকোলজিস্ট এর কাছে যাইতে হইছে। আমার ফ্যামিলিকেও আমি আসলে অতটা মিস করি না যতটা না মিস করি আমার দেশকে। কারণ ছোটবেলা থেকে আমি দেশকে ভালোবেসে মানুষের জন্য কিছু করার চেষ্টা করছি, কিছু করার চেষ্টা করছি। তো সেই দেশে আমার আসলে জায়গা হয় না এটা আমার জন্য খুব কষ্টকর। কারণ বাংলাদেশে চোর আছে, খুনি আছে, ডাকাত আছে, রাজাকার আছে। হ্যাঁ? সবার জায়গা হয় বাংলাদেশে, আমার জায়গা হলো না বাংলাদেশে। এটা আমার খুব বড় একটা কষ্ট। এখন এই কথা মনে পড়লে আমার আসলে চোখ দিয়ে পানি আসে। ৯ বছর হয়ে গেল। কিন্তু আমার এই দুঃখটা যায় নাই, এই কষ্টটা যায় নাই। একটা কথা আমি প্রায়ই বন্ধু-বান্ধবদেরকে বলি যে, আমার মনে হয় যে সারা পৃথিবীটা একটা কারাগার। একমাত্র মুক্তাঞ্চল হচ্ছে আমার বাংলাদেশটা। আমি ঘুরতে পছন্দ করি। আমি এই পর্যন্ত প্রায় ২৫ টা দেশে গেছি। কিন্তু আমার একটা বারের মতো কোথাওই ভালো লাগে নাই। মনে হয়েছে যে আমি পৃথিবীব্যাপী এক কারাগারে ঘুরে বেড়াচ্ছি। আমার একমাত্র মুক্তাঞ্চল যে বাংলাদেশ, সে বাংলাদেশে আসলে পা রাখার মতন পরিস্থিতি নাই। আপনার তখন মনে হতো একমাত্র মুক্তাঞ্চল ছিল বাংলাদেশ। এখন কি এখনো তা তাই মনে মনে হয়? হয়। এখনো তাই মনে হয়। কিন্তু আম তখন বলেন আর এখন বলেন, আমার বিপদ যে আসলে কখনোই কম ছিল তা তো না। এখন আরো বাড়ছে যেটা বুঝি। বাংলাদেশ যেহেতু জামাত শিবির এবং মৌলবাদীদের হাতে চলে গেছে। তো এখন আ আমার মনে হয় না যে আমি বাংলাদেশে গেলে এয়ারপোর্টের বাইরে এক পা ফেলতে পারবো। তো তারপরেও যত খারাপই হোক না কেন, আমারই তো দেশ। ওই বাতাসে তো আমি বেড়ে উঠেছি। ওই মাটিতে আমি হামাগুড়ি দিয়েছি। ওইখানেই তো আমার শৈশব, কৈশোর কেটেছে। যৌবনের একটা বড় অংশ ওখানে কেটেছে। তো খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশকে আমি মিস করব, বাংলাদেশের মাটি মিস করব, পানি মিস করব। সবচেয়ে বেশি যেটা মিস করি সেটা হচ্ছে বৃষ্টি। হুম? আমি যে বাসায় মানে আমাদের যে বাড়িটা ছিল, আমার ঘরটা ছিল টিনের। তো টিনের চালে যে বৃষ্টি পড়তো, এই এই শব্দটা তো আমি এখানে পাই না। আমি এখানে মাঝে মাঝে রাত্রেবেলা আম YouTube এ হচ্ছে
টিনের চালে বৃষ্টির যে ভিডিও আছে কিছু ইউটিউবে, এটা ছেড়ে দিয়ে আমি মাঝে মাঝে ঘুমাই। ওটা শুনতে শুনতে ঘুমাইতে আমার ভালো লাগে। তখন মনে হয় যে নাকে সোদা ওই মাটির গন্ধ ভেসে আসতেছে। এটা হ্যালুসিনেশন কাইন্ড অফ। এমন মানে মনে মনে ভাবি, কিন্তু আসলে এটা তো সত্যি না, কিন্তু তারপরেও এটা কিছুটা প্রশান্তি দেয় আমাকে। বাংলাদেশের বৃষ্টিতে কিন্তু আমরা ভিজতাম, আর এইসব দেশে তো বৃষ্টিতে ভেজার সুযোগ নাই। এখানে বৃষ্টিতে ভিজি বাধ্য হয়ে আর কি, মানে কাজে যেতে হলে বা বাইরে যেতে হলে তখন বাধ্য হয়ে ভিজি, এটাই আর কি। কিন্তু ওই এই বৃষ্টি আর ওই বৃষ্টি তো এক না। ঝমঝমায় যে বৃষ্টি বাংলাদেশের, এই বৃষ্টি তো এখানে আমি দেখি না। আপনার কি মনে হয় এখনকার বাংলাদেশ কোথায় হাঁটতে শুরু করলো? এখনকার বাংলাদেশ কোথায় হাঁটতে শুরু করলো? আমার আসলে এটার উত্তরটা আছে এই ৫ তারিখের পরে একজনের কাছ থেকে একটা কথা শুনেছিলাম। উনি আমাদের মুক্তিযুদ্ধের সপক্ষের না, মুক্তিযুদ্ধের বিপক্ষের কোনো একটা শক্তি। তো উনি আমাকে একটা কথা বলছিলেন। উনি আমাকে বলছিলেন যে, "দেখেন আমাদের হিসাব কিন্তু ১৬ বছরের না। আমাদের হিসাব হচ্ছে ৫৩ বছরের।" তো খুব স্বাভাবিকভাবেই তারা ৫৩ বছরের শোধ তুলতেছে। তারা যে ১৯৭১ সালে হেরে গেছিল, সেই হারের শোধ তুলতেছে। ১৯৭১ সালে যেই যুদ্ধের তারা পরাজয় বরণ করেছিল, সেই পরাজয়টা আসলে তারা মেনে নিতে পারে নাই এবং এখন ২০২৪ সালে এসে ২০২৫ সালে এসে তারা সেই পরাজয়ের শোধ নেয়ার জন্যই আসলে যেই ঘটনাগুলো ঘটে যাচ্ছে বাংলাদেশে, আপনি খুব ভালো করে খেয়াল করলে দেখবেন, ওদের প্রত্যেকটা কাজ আসলে সেই জায়গা থেকে শুরু। অর্থাৎ বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে দেয়া, ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার ভেঙে দেয়া, প্রত্যেকটা মুক্তিযোদ্ধার উপরে আক্রমণ করা, জয় বাংলাকে আক্রমণ করা, ছাত্রলীগকে নিষিদ্ধ করা। তো আপনি যদি পলিটিক্যাল অ্যাসপেক্ট টাও বাদ দেন, সাধারণ মানুষ যারা মুক্তিযুদ্ধকে বা বঙ্গবন্ধুকে ধারণ করে, জয় বাংলাকে ধারণ করে, তাদেরকে তারা ধ্বংস করবে এবং আপনি একটা জিনিস খেয়াল করেন, প্রত্যেকটা ইনস্টিটিউশনকে তারা ধ্বংস করছে। আপনি যদি পুলিশ বলেন, আ যদি আপনি বিডিআর বলেন বা আনসার বলেন, হ্যাঁ? আপনি খেয়াল করে দেখবেন প্রত্যেকটা ইনস্টিটিউশন একটা করে ধ্বংস করা হচ্ছে। মাঝখানে সচিবদের পেছনে লাগলো। এখনো পর্যন্ত সচিবরা ভয়ে আছে। তাদের সচিবালয়ে যে আগুন লাগায় দিছিল। তো তারা বাংলাদেশকে আসলে এক হচ্ছে তো ভালোবাসে না। তাদের কোনো ম্যান্ডেট নেই। জনগণের কাছে কোনো জবাবদিহিতা নেই। তারা বাংলাদেশকে ধ্বংস করার জন্য এসেছে। তারা বাংলাদেশকে গড়ার জন্য আসেনি, বাংলাদেশকে ভালো রাখার জন্য আসেনি। এবং যদি তারা সেটা চাইতো তাহলে আপনি দেখতেন যে প্রতিদিন যে পরিমাণ মানুষ মারা যাচ্ছে, ছিনতাই হচ্ছে, আ ধর্ষণ হচ্ছে। তারা এগুলোর বিরুদ্ধে এট লিস্ট কিছু একটা করত। আপনার হাতে রাষ্ট্র ক্ষমতা, আপনি চাইলে কিছু করতে পারেন না? অবশ্যই পারেন। কিন্তু তাদের সেখানে কোনো মাথা ব্যাথা নাই। তারা একমাত্র মাথা ব্যাথা আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে দিবে। এটাই হচ্ছে তাদের একমাত্র মাথা ব্যাথা। মানুষের খাদ্যদ্রব্যের দাম বলেন বা লোডশেডিং বলেন বা মানুষের নিরাপত্তা বলেন, নারীদের সম্ভ্রমের কথা বলেন, কোন কিছুই আসলে তাদের মাথা ব্যাথার কারণ নাই। তাদের একমাত্র মাথা ব্যাথা হচ্ছে যে আমাদের বঙ্গবন্ধু, তাদের একমাত্র মাথা ব্যাথা হচ্ছে জয় বাংলা এবং তাদের একমাত্র মাথা ব্যাথা হচ্ছে বাংলাদেশকে কিভাবে একটি ফেইলড স্টেটে পরিণত করা যায়। এটাই হচ্ছে একমাত্র তাদের চাওয়া। আপনার কি মনে হয় তারা পারবে? তারা তো চেষ্টা করছে। হুম? তারা চেষ্টা করছে। কিন্তু ওই যে আমি বললাম না? যে তারা যদি সংখ্যাগরিষ্ঠ হতো, তারা যদি সর্বাধিক হতো, তাহলে তো ধরেন যে গত নির্বাচনগুলো গেছে গত ৫৩ বছরে, সেখানে তারা অন্য দলের সহায়তা নিয়ে সর্বোচ্চ কয়টা ১৮ টা না ১৯ টা সিট পেয়েছিল। হুম? এবং এককভাবে নির্বাচন করে তারা ২ টা কি থেকে ৩ টা সিট পাইছিল। হ্যাঁ? তো তারা এখন নতুন রূপে আসতেছে সামনে ২৮ তারিখে সম্ভবত তারা জামাত থেকে জানাক হবে। মানে জাতীয় নাগরিক কমিটির আ নতুন একটা দল হবে। তো তারা ওই যে ছাত্র সংঘ থেকে ছাত্র শিবির যেভাবে হইছে সেরকমভাবে খোলস পাল্টাচ্ছে। হ্যাঁ? তাদের একটা লিগ্যাসি
যেটা সেটাকে বাতিল করে নতুন লিগ্যাসি নিয়ে আসার চেষ্টা করতেছে, নতুন ইতিহাস গড়ার চেষ্টা করতেছে, কিন্তু তারা সফল হবে না। ধরেন আপনি যদি বলেন যে ১৯৭৫ সালের পরে আসলে কি হয়েছে, ১৯৭৫ সালের পরে সবাই ধারণা করেছিল বঙ্গবন্ধুর পরিবারের প্রায় সবাই শেষ, অন্য দুই কন্যা হচ্ছে বিদেশে, আওয়ামী লীগ থাকবে না, আওয়ামী লীগ নিশ্চিহ্ন ধ্বংস হয়ে গেছে, আওয়ামী লীগ ফিরে আসছে। আপনি যদি চিন্তা করেন যে ২০২৪ সালে এসে তারা একটা ষড়যন্ত্র করে, যেই ষড়যন্ত্রটা খুব পরিষ্কার মানুষের কাছে, সেই ষড়যন্ত্রের মধ্য দিয়ে তারা আওয়ামী লীগকে ধ্বংস করে দিবে, মানে বঙ্গবন্ধুকে ধ্বংস করে দিবে। একটা যত যাই করেন না কেন, বাংলাদেশের জন্মদাতা যে, তাকে কি আপনি মুছে ফেলতে পারবেন? পারবেন না। তো ইতিহাসের ওই অবস্থানে তারা কখনোই যেতে পারবে না যেখানে বঙ্গবন্ধুকে ধ্বংস করা যাবে, আওয়ামী লীগকে ধ্বংস করা যাবে। যেই ৪ মূলনীতি নিয়ে বাংলাদেশ গঠিত হয়েছিল, সেই ৪ মূলনীতিই বাংলাদেশে থাকবে। সেই ৭২ এর সংবিধানই বাংলাদেশ, এবং সেই ৭২ এর সংবিধানকে আমরা যারা ধারণ করি, মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষ যারা আছি আমরা, আমরাই বাংলাদেশ। তো এত সহজ হবে না বাংলাদেশ থেকে আমাদেরকে মুছে ফেলা। সারা বাংলাদেশে নতুন একজন ছেলে পেলে আমরা দেখছি অনলাইনে। আমরা তো অনলাইনে সবকিছু দেখি। দেয়ালে জয় বাংলা লিখছে। আগে তো আমরা দেয়াল লিখন করতাম রং তুলিতে, হুম, এখন বিদেশের মতোই পেইন্ট করে কিন্তু জয় বাংলা লিখছে, হুম, পোস্টার লিখছে। এখন নতুন একজন ছেলে পেলে, এদেরকে আমরা দেখি নেই। এরা আগে হুম। আওয়ামী লীগ ছাত্রলীগ করতো কিনা, আমার আমার ধারণা কম সেটা। হুম। দেখি নতুন একটা উত্থান মনে হয় আওয়ামী লীগের। এটা কোনো নেতা নেই, কোথাও কোনো নেতা নেই কিন্তু। হ্যাঁ, ৫ তারিখের পর তো বাংলাদেশে আসলে আওয়ামী লীগের কোনো নেতার কোনো অস্তিত্ব নাই। তো বিষয়টা হচ্ছে যে আপনি যাদেরকে দেখছেন তাদের ভিতরে কিছু আছে যারা ছাত্রলীগ করতো আগে। হ্যাঁ? মানে এখনো ছাত্রলীগই করে। আমি তাদেরকে ধরেন সরাসরি আমি তাদের সাথে কথা হইছে। আর কিছু ছেলে আছে যারা আসলে আগে কখনো সরাসরি রাজনীতি করে নাই। কিন্তু তারা মুক্তিযুদ্ধকে ধারণ করে, বঙ্গবন্ধুকে ধারণ করে, জয় বাংলাকে ধারণ করে। তারা সরাসরি আওয়ামী লীগের রাজনীতি না করলেও তারা নিজের জীবনের ঝুঁকি নিয়েও তারা এই কাজটা করছে। একটা জিনিস কি জানেন? আপনি যখন মজলুম হবেন, হুম? তখন মানুষের কিন্তু আপনার প্রতি এক ধরনের আবেগ কাজ করবে। আপনার ভেতর মানে মানুষের ভেতরে একটা নরম জায়গা থাকবে যে, আহারে ছেলেটা মার খাচ্ছে বা আহারে মানুষগুলোর উপরে অত্যাচার হচ্ছে। হ্যাঁ? আপনার উপরে যখন জুলুম হবে মানুষের, আপনার জন্য মন আর্দ্র হবে। হুম? তো খুব স্বাভাবিকভাবেই আওয়ামী লীগকে, বঙ্গবন্ধুকে বাংলাদেশ থেকে মুছে ফেলে দিতে চাইবে। সেইখানে যেই মানুষগুলা আসলে কখনো রাজনীতি করে নাই, আওয়ামী লীগের শক্তি কি? আওয়ামী লীগের শক্তি হচ্ছে সাধারণ মানুষ, সাধারণ জনগণ। হ্যাঁ? তো সেই সাধারণ জনগণই এগিয়ে এসেছে। নেতাদের কথা বাদ দেন। নেতারা ধরেন কিছু নেতা বিভিন্ন ধরনের অপকর্ম করছে, করে বিভিন্নভাবে টাকা-পয়সা কামাইছে, বিভিন্ন ধরনের অন্যায় অপরাধ করছে। তাদের তো কোনো দায় নাই। তাদের বাংলাদেশে থাকারও দায় নাই। বিশ্বের বিভিন্ন দেশে তাদের বসতবাড়ি আছে, তাদের বিভিন্ন ধরনের সেকেন্ড হোম আছে। কিন্তু যারা বাংলাদেশে থাকছে, বাংলাদেশে থাকার দায় আছে যাদের, বাংলাদেশকে রক্ষা করার দায় আছে যাদের, বাংলাদেশের লিগ্যাসি বহন করার দায় আছে যাদের, তারা মাঠে নামবে। তারা মাঠে নেমে বাংলাদেশকে দখল করার সেই জায়গায় তো তারা যাইতে চাইবেই। খুব স্বাভাবিক। আপনি যখন একটা গোষ্ঠীর উপরে আপনি আক্রমণ চালাবেন, স্বাভাবিকভাবেই সেই গোষ্ঠীর ভেতরে তুষের আগুন জ্বলবে। দাউ, দাউ করে ভেতরে জ্বলবে, এবং সেখান থেকেই তারা জীবন দিতে পর্যন্ত প্রস্তুত হয়ে যাবে। আপনি হয়তো খেয়াল করছেন চাঁপাইনবাবগঞ্জে ২ জন মারা গেছেন। হুম? মাসুদ এবং রায়হান। তো তাদের কিন্তু ওই যে জয় বাংলা লেখাকে কেন্দ্র করেই তাদের মৃত্যু এসেছে। তো আপনি যদি একটা মতবাদকে দমানোর চেষ্টা করেন, মানুষটাকে মেরে ফেলতে পারবেন কিন্তু আদর্শটাকে মেরে ফেলতে পারবেন না। কারণ আদর্শ কোনো শরীর না। আদর্শ কোনো মাথা না যে আপনি কোপ মেরে ফেলায় দিতে পারবেন। হুম? আদর্শ মানুষ ধারণ করে ভেতরে, এবং আদর্শিক যে রাজনীতি, সেই রাজনীতিকে, আদর্শিক যে অবস্থান, সেই অবস্থানকে আপনি ধ্বংস করতে পারবেন না, জেলও দিতে পারবেন না, আপনি ফাঁসিতেও ঝুলাতে পারবেন না, আপনি মেরে ফেলতে পারবেন না।
এটা সম্ভব না। তো এই ছেলেরা যারা নতুন, যারা তরুণ, আমি মনে করি যে তারা বঙ্গবন্ধুর উত্তরসূরি, তারা শাহবাগের উত্তরসূরি, তারা আমাদের যে চেতনার যে জায়গাটা, মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে এত হাসাহাসি করা হয়, সেই চেতনাটা কিন্তু খুব জরুরি। সেই চেতনাটা বুকে আছে বলেই তারা বাংলাদেশকে বাঁচানোর জন্য এগিয়ে এসেছে। তাদের প্রতি আমার স্যালুট। আপনার কি মনে হয় বাদন, শেখ হাসিনার ভবিষ্যৎ কি বাংলাদেশে? আমি তো সেটা জানি না। আমি খুব ছোট মানুষ। আমি খুব ক্ষুদ্র একজন মানুষ। আমি খুব ছোট একটা ফ্যামিলি থেকে, ছোট একটা শহর থেকে উঠে এসেছি। তো শেখ হাসিনা অনেক বড় মাপের একজন মানুষ। বঙ্গবন্ধু তনয়া। উনার ভবিষ্যৎ কি সেটা তো আমি আসলে প্রেডিক্ট করতে পারি না। ভবিষ্যৎ দ্রষ্টা আমি না। তবে উনার বয়স হইছে, উনি একটা বয়সে গেছেন। উনি দীর্ঘদিন বাংলাদেশের জন্য রাজনীতি করেছেন, বাংলাদেশের মানুষের পাশে ছিলেন। আ উনি কিছু ভালো কাজ করেছেন যেটার ফল এখন বাংলাদেশের মানুষ ভোগ করছে। উনি বাংলাদেশে নাই তারপরেও ভোগ করছে। তো উনি যদি, আমি জানি না উনি বাংলাদেশে ফিরতে পারবেন কি পারবেন না, বা উনি আবার ক্ষমতায় আসবেন কি আসবেন না, আবার রাস্তায় নামবেন কি নামবেন না। কিন্তু একটা প্রশ্ন আমি আসলে করতে চাই। ১৯৭১ সালের পর থেকে যদি ২০২৪ সালের ৫ই আগস্ট পর্যন্ত আমরা দেখি, আপনারা ধরেন আমার উত্তরসূরি মানে আমার আগে অগ্রজ যারা, হ্যাঁ? আমার অগ্রজ যারা, তারা ভালো বলতে পারবেন যে তাদের জীবদ্দশায় বাংলাদেশকে সবচেয়ে ভালো অবস্থানে মানে কবে দেখছেন ওনারা? হ্যাঁ? এই প্রশ্নটার উত্তর আসলে আমি দিব না। এই প্রশ্নটার উত্তর ধরেন দর্শক যারা দেখবেন বা যারা চিন্তা করবেন, তারা খুব ভালো বলতে পারবেন। যারা একটু বয়স্ক আছেন আমার তুলনায়, যারা ৫৩ বছর ধরে বাংলাদেশকে দেখেছেন। ১৯৭১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত সবচেয়ে ভালো অবস্থানে বাংলাদেশে আপনি কবে দেখেছেন? শেখ হাসিনার লিগ্যাসি ওইখানে। শেখ হাসিনা বাংলাদেশে ফিরুক বা না ফিরুক, তার রাজনীতি থাকুক বা না থাকুক, শেখ হাসিনা বাংলাদেশের সবচেয়ে ভালো সময়টা দেখিয়ে দিয়ে গেছে। এইটা আপনি মুছে ফেলতে পারবেন না। এটা কিন্তু অসম্ভব। বলা তো হচ্ছে এই সময়ে বাংলাদেশটা ধ্বংস হয়েছে, এই সময়ে বাংলাদেশে লুটপাট হয়েছে, সব সবগুলো প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে। হ্যাঁ, অবশ্যই এগুলো তো বলা হচ্ছে। এই ন্যারেটিভ গুলো যদি আপনি তৈরি না করেন তাহলে তো আপনি একজনকে আম ডিহিউম্যানাইজ করতে পারবেন না। অর্থাৎ বঙ্গবন্ধুকে যখন হত্যা করা হলো, তার পরবর্তীতে কি বলা হলো? যে ধানমন্ডি ৩২ নম্বর থেকে এতশো কেজি সোনা তৈরি মানে পাওয়া গেছে। হ্যাঁ? বঙ্গবন্ধু এই এই অন্যায় কাজ করেছে, সেই অন্যায় কাজ করেছে। অথচ ৩২ নম্বরে ঢুকে তারা কিছুই পায় নাই। হুম? এগুলা গালগল্প, এগুলা অন্যায় আসলে তৈরি করা হয়। ন্যারেটিভ তৈরি করা হয়। তার কারণ হচ্ছে তারা যে অন্যায়টা করেছে, সেই অন্যায়টাকে লেজিটিমাইজ করার জন্য। অর্থাৎ যেমন আপনি যদি বলেন যে আ বঙ্গবন্ধুর সন্তানের কথা, হ্যাঁ? যে মেজর ডালিমের বউকে তুলে নিয়ে এসে ধর্ষণ করেছে। এই ধরনের একটা গুজব বাংলাদেশের বহু বছর ধরে প্রতিষ্ঠিত ছিল। শুধু প্রচলিত নয়, বলব প্রতিষ্ঠিত ছিল। অথচ সেই গুজব মেজর ডালিম নিজের বইতেই আপনি যদি দেখেন তাহলে হচ্ছে দেখবেন যে মেজর ডালিম কিন্তু তার কথা লেখেন নাই। বা আমি জানি না ওই যে আ লাইভে নিয়ে আসছিল সে মেজর ডালিম কিনা আমি সেটা সিউর না। কিন্তু সেখানেও সে কিন্তু মানে ভুয়াও যদি হয়ে থাকে, ভুয়া মেজর ডালিমও কিন্তু বলে নাই যে আ উনি এই কাজ করেছেন। হ্যাঁ? তো এই ন্যারেটিভ গুলো আসলে তৈরি করা হয় হচ্ছে একজন মানুষকে, একজন শাসককে রাক্ষস হিসেবে দেখানোর জন্য। হুম? তো আপনি আজকে দাঁড়িয়ে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে দাঁড়িয়ে আপনি খুব ভালো পরিষ্কারভাবে বলতে পারবেন, গত বছরের ফেব্রুয়ারিতে আপনি কোন অবস্থানে ছিলেন। আপনি চাল কত টাকা করে কিনছেন? আপনি তেল কত টাকা করে কিনছেন? আপনি বাসার বাইরে তো দূরের কথা, বাসায় বসে আপনি নিরাপদ বোধ করেন কিনা? এই প্রশ্নটার উত্তর আমি দিব না। এই প্রশ্নটার উত্তর এই অনুষ্ঠানটা যিনি দেখছেন তিনি সবচেয়ে ভালো দিতে পারবেন। হ্যাঁ? লুটপাট হয় নাই যে আমি সে কথা বলব না। আমি তো একটু আগে বললাম নেতারা বাইরে বিভিন্ন দেশে সেকেন্ড হোম
তৈরি করেছে। হ্যাঁ, বঙ্গবন্ধুর সময় ওই যে গাজী গোলাম মনে হয় ওনার নাম, আমি নাম ভুলে গেছি। ওই ভদ্রলোককে নিয়েও তো বঙ্গবন্ধুর এক ধরনের উষ্মা ছিল, এক ধরনের অস্বস্তি ছিল। বঙ্গবন্ধু নিজের মুখে বলেছেন যে আমি ভিক্ষে করে আইনা দিই, চাটার দল সব খায় ফেলে, তাই না? তো এই বিষয়গুলো সবসময় থাকবে। এই এলিমেন্ট গুলা রাজনীতিতে সবসময় থাকবে। হ্যাঁ, অর্থাৎ যখন সুসময় চলে তখন সুসময়ে খাওয়ার মানুষের অভাব থাকে না। কিন্তু তারপরেও আপনি এই এলিমেন্ট গুলাকে পাশে সরায় রেখে আপনি যদি দেখেন যে না, রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশ কোন অবস্থানে ছিল, কোন অবস্থানে এসেছে, অর্থনৈতিকভাবে কোন অবস্থানে ছিল, কোন অবস্থানে এসেছে, বা আপনি কারেন্টের কথা যদি বলেন, কারেন্টে আসলে কোন অবস্থানে ছিল, কোন অবস্থানে এসেছে, হ্যাঁ, এগুলো হচ্ছে দৃশ্যমান। আর আমি তো খুলনা অঞ্চলের মানুষ, আমার বাড়ি চুয়াডাঙ্গা। আমি খুব ভালো পরিষ্কারভাবে বলতে পারি যে আমাদের পদ্মা সেতু হয়েছে। আমার মনে আছে আমার বাপ ঢাকায় যাইতে চাইতো না। বয়স্ক মানুষ, ঢাকায় যাইতে হইলে ফেরিঘাটে গিয়ে বসে থাকা লাগবে ৭-৮ ঘন্টা। সেই এখন আমার চুয়াডাঙ্গা থেকে ঢাকায় যাইতে ৪ ঘন্টা থেকে ৪.৫ ঘন্টা লাগে। হ্যাঁ? তো এগুলো খুব দৃশ্যমান, পরিষ্কার উন্নয়ন। সেই দৃশ্যমান পরিষ্কার উন্নয়নকে আপনি অস্বীকার করতে পারবেন না। হ্যাঁ? তো যা আপনি দেখতে পান, যা আপনি স্বীকার করতে পারেন, যা আপনি অনুভূত হন নিজের শরীরের ভিতরে, আমি বলতেছি বলে সেটা স্বীকার করতে হবে না। আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনি কোনটা বুঝতেছেন। যে আজকে ফেব্রুয়ারি ২০২৫ মানে ২০২৫ এর ফেব্রুয়ারিতে আপনি বসে আছেন, আপনি চিন্তা করছেন, আপনি বুঝতে পারছেন যে আপনার ভয় গত বছরের চেয়ে বেড়েছে কিনা। আপনি নিরাপদ বোধ করছেন কিনা। আপনি বাজারে গিয়ে আপনি ঠিকঠাক মতন খাবার কিনে এনে খেতে পাচ্ছেন কিনা। এটা হচ্ছে খুব বেসিক একটা জিনিস। রাজনীতি অন্য সবকিছুর বাইরে গিয়ে খুব বেসিক একটা জিনিস। আপনি একজন সাধারণ মানুষ হিসেবে আপনার ভিতরে এই জিনিসটা গত বছরের তুলনায় এই বছরে আপনার বেড়েছে নাকি কমেছে, সে ততটুকু আপনি যদি বোঝেন, তাহলে বুঝবেন যে আসলে আপনি কোন বাংলাদেশে ছিলেন আর কোন বাংলাদেশে এখন আছেন। গণভবন লুটপাটের ছবিগুলো আমরা যারা সবাই দেখেছি, আমরা কিন্তু একটা জিনিস খেয়াল করেছি, যেটা বলা হয় নাই, লেখা হয় নাই মিডিয়াতে, কোনো দামি একটা জিনিস কিন্তু, খুব দামি জিনিস গণভবনে পাওয়া গেছে, নিয়ে যাচ্ছে, এমন কোনো ছবি নেই কিন্তু। মানে যে ফার্নিচার গুলা নিয়ে গেল, দেখলাম আমরা, করলো, কিন্তু প্রাইম মিনিস্টারের জীবন খুব সাধারণ জীবন ছিল গণভবনে থেকেও, সেটি প্রমাণ করে। যাক, যেহেতু মিডিয়া তার হাতে, আপনি অবাক হবেন বাদন, আমি তো মিডিয়ার মানুষ। বাংলাদেশে নানা পরিবর্তনের পর নানা কিছু দখল হতো, চোর দখলের মতো। এবার কিন্তু মিডিয়াও দখল মিডিয়া হয়েছে। দখল হচ্ছে, হ্যাঁ। জনকণ্ঠের মতো একটা পত্রিকা, জনকণ্ঠ মুক্তিযুদ্ধের পক্ষের একটা পত্রিকা, এবং এই গণজাগরণ মঞ্চ বা শহীদ জনের আন্দোলনের ভ্যানগার্ড পত্রিকা, সেই পত্রিকাটা দখল করেছে জামাতের লোকজন। এবং আপনি শুধু জামাতের, জনকণ্ঠ না, বাংলাদেশের প্রত্যেকটা মিডিয়া, আমার সাথে বেশ কিছু মিডিয়ার মানুষজনের কথা হয়েছে যাদের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করা হয়েছে, যারা দেশ ছেড়ে পালাইতে বাধ্য হয়েছে। হ্যাঁ, সবাই যে আওয়ামী লীগ করতো বিষয়টা তাও না। হ্যাঁ, অর্থাৎ প্রাইম মিনিস্টার বিট করতো বলে তাদেরকে এক ধরনের চাকরিচ্যুত করা হয়েছে। হ্যাঁ, তাদের সাথে কথা হয়েছে একদম রাতারাতি ওই দিন রাত্রেই। যে ম্যানেজমেন্ট ছিল সেই ম্যানেজমেন্টের বিপরীতের ম্যানেজমেন্ট এসে সেটাকে দখল করেছে। এটা প্রত্যেকটা মিডিয়াতে হয়েছে। শুধু আপনি জনকণ্ঠের কথা বলতেছেন, আপনি বাংলাদেশের প্রত্যেকটা মিডিয়া একমাত্র আমার দেশ ছাড়া। কারণ আমার দেশে ওরা আগে থেকেই নিজেরাই ছিল। হ্যাঁ? তো এইভাবে মিডিয়া দখল করছে, এইভাবে প্রত্যেকটা প্রতিষ্ঠান দখল হইছে। আপনি চিন্তা করতে পারবেন না। ঝাড়ুদারদের প্রতিষ্ঠান, হ্যাঁ, ঝাড়ুদারদের একটা প্রতিষ্ঠান, সেটা পর্যন্ত দখল হইছে। সেটার ম্যানেজমেন্টও চেঞ্জ হইছে। অর্থাৎ আপনি যদি মানে একদম উপর থেকে দেখেন, উপর থেকে নিচ পর্যন্ত সবকিছু তারা দখল করেছে। এটা হচ্ছে বাংলাদেশের বাস্তবতা এবং এটাই হচ্ছে জামাত শিবির কিভাবে বাংলাদেশের প্রত্যেকটা রন্ধ্রে, রন্ধ্রে ঢুকে দখল করছে, সেটা তার খুব পরিষ্কার একটা উদাহরণ। সমন্বয়কদের মাস্টার মাইন্ড, তিনি বলেছেন গৃহযুদ্ধের কথা।
হুম, গৃহযুদ্ধ দীর্ঘমেয়াদী যুদ্ধ বলেছেন। আপনার হুম। কি মনে হয় বাংলাদেশ কি একটা যুদ্ধের সম্মুখীন? আমার আসলে মাস্টার মাইন্ড বলে এই ছেলেগুলার কাউকেই মনে হয় নাই। তার কারণ হচ্ছে আপনি যদি রিয়াল মাস্টার মাইন্ড হন, আপনি সামনে একটা খড়ের পুতুল রাখবেন, যেই পুতুলের উপরে সবাই গুলি করবে। আপনি থাকবেন নিরাপদ। হ্যাঁ? তো আপনি যদি আসল মাস্টার মাইন্ড হন, আপনি কখনোই সামনে আসবেন না। এই মাস্টার মাইন্ডটা যদি আপনি বলেন, তাহলে এটা আমি বলব যে ডিপ স্টেট অর্থাৎ আমেরিকান যে নিয়ন্ত্রণের যেই জায়গাগুলো আছে, সেই নিয়ন্ত্রণের সেই এজেন্সিগুলা তারা হচ্ছে আসলে মূল মাস্টার মাইন্ড। এদেরকে সামনে নিয়ে এসে দাঁড় করায় দেয়া হইছে মূলত পন হিসেবে। হুম? তো যাই হোক, তারা যেটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে গৃহযুদ্ধের কথা। তার কারণ হচ্ছে শুরু থেকেই তারা আসলে গৃহযুদ্ধটা চাচ্ছে বাংলাদেশে। তার মূল কারণ হচ্ছে গৃহযুদ্ধ হলে তখন তাদের যে মিশনটা দেয়া হইছে, সেই মিশনটা আসলে সফল করা খুব সহজ হয়ে যায়। হ্যাঁ? অর্থাৎ আপনি যদি বাংলাদেশে শান্তি থাকে, বাংলাদেশে যদি শৃঙ্খলা থাকে, বাংলাদেশ যদি অস্থিতিশীল না হয়, তাহলে কিন্তু তাদের ওই যে মিশনটা, তাদের যে মিশনটা দিয়ে তাদেরকে এখানে বসানো হয়েছে, সেই মিশনটা কিন্তু আসলে সফল হয় না। হুম? তো গৃহযুদ্ধটা কেন দরকার? গৃহযুদ্ধটা দরকার এই কারণেই, কারণ এইখানে একটা আমেরিকান প্রেজেন্স লাগবে। যেহেতু চায়না এবং ভারত একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে উঠে আসছে এবং এদেরকে কন্ট্রোল করা যাচ্ছে না। ট্রেডে ইউএসএ চায়নার কাছে কয়েক ট্রিলিয়ন ডলার পেছনে পড়ে আছে। চায়না তাদের কাছ থেকে টাকা পায়। আর ভারত সেখানে আরেকটা শক্তি হিসেবে উঠে আসছে। তো এখানে যদি একটা আপনি এটা আমার আমার বক্তব্য। এটা অন্য কোনো কোথাকার বক্তব্য না। এটা হচ্ছে যে যদি আপনি ম্যাপটা দেখেন দেখবেন যে বে অফ বেঙ্গলের যেই জায়গাটা, এই জায়গাটা হচ্ছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে পেটের ভেতরে। তো ওইখানে আপনি যদি একটা বেস করতে পারেন, একটা যদি হয় মিসাইল বেস হইতে পারে অথবা এয়ারফোর্স বেস হইতে পারে। এটাকে ঘিরে যদি আপনি একটা বৃত্ত আঁকেন, সেই বৃত্তটা কিন্তু দক্ষিণ-পূর্ব এশিয়া পুরোটাই আপনার কাভার করে। তো সেইখানে একটা বেস করার উদ্দেশ্য তাদের অনেকদিন ধরে আছে এবং সেই উদ্দেশ্যটা সফল হবে না যদি বাংলাদেশ স্থিতিশীল থাকে। এটা তখনই একমাত্র সফল হবে যদি বাংলাদেশে একটি গৃহযুদ্ধ লাগে। এবং ৫ই ফেব্রুয়ারিতে যে আক্রমণটা বঙ্গবন্ধুর ধানমন্ডি ৩২ এর উপর হয়েছিল সেটা আসলে মূলত ওই উদ্দেশ্যেই করা হয়েছিল যে তারা চাচ্ছিল বাংলাদেশে একটা গৃহযুদ্ধ লাগুক। এবং তাদের হাতে প্রচুর অস্ত্র আছে। যেই পুলিশকে মারা হইছে, পুলিশের যে অস্ত্রগুলা লুট হইছে, গণভবন থেকে যে অস্ত্রগুলা লুট হইছে, সেই এমনকি ওইখানে আপনার ড্রোন বিধ্বংসী অস্ত্রও আছে। হ্যাঁ? তো সেখান থেকেই সেই অস্ত্রগুলা কিন্তু এখনো উদ্ধার হয়নি বা উদ্ধার করার কোনো প্রক্রিয়া নাই। এবং আমরা শুনেছি পাকিস্তান থেকে যেই আম ইয়াগুলো আসছে বিডি ডাইজেস্ট নামে একটা পত্রিকা আছে। ওইখানে নিউজ আসছিল ছবিসহ যে আপনার বিভিন্ন ধরনের ধ্বংসাত্মক জিনিস নিয়ে আসা হচ্ছে। হ্যাঁ? অর্থাৎ তারা ব্লাস্ট করার মতন কিছু ম্যাটেরিয়ালস তারা নিয়ে আসছে এবং এটার প্রস্তুতি তাদের আছে। এই প্রস্তুতি তাদের আছে। এখন তারা চাচ্ছে যে উস্কায়ে দিয়ে বাংলাদেশের মানুষকে একটা যুদ্ধের ভেতরে নিয়ে যাওয়া এবং যুদ্ধের ভেতরে নিয়ে গেলেই তখন তাদের এই যে উদ্দেশ্যটা, এই উদ্দেশ্যটা সফল হবে। আপনি ইউক্রেনের দিকে তাকান, সুদানের দিকে তাকান। এগুলা দেশে আসলে মানে সবসময় একটা চলমান অস্থিরতা কেন বজায় রাখা হইছে? সেখানে কিছু স্বার্থ আছে। সেই স্বার্থগুলা তারা ওখান থেকে আদায় করে নিয়ে যাচ্ছে। তো বাংলাদেশকে ঘিরেও আসলে এই ষড়যন্ত্রটাই চলছে। এই কারণেই তারা গৃহযুদ্ধের কথা বারবার বলছে। কারণ তাদের উদ্দেশ্য ওইটাই। তাদের উদ্দেশ্য বাংলাদেশের ভালো না। তাদের উদ্দেশ্য এইটা না যে বাংলাদেশ একটা সুখী সমৃদ্ধশীল জাতি হিসেবে গড়ে উঠবে। তারা এটা চায় না। তারা চায় বাংলাদেশ ধ্বংস হয়ে যাক, ফেইল্ড স্টেট হোক, বাংলাদেশে গৃহযুদ্ধ লাগুক এবং গৃহযুদ্ধ লাগলে তাহলে তাদের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা সফল করা তাদের জন্য খুব সহজ হবে। বাংলাদেশে আপনার অনুসারীদের সাথে যখন কথা হয় তারা কি বলেন? তারা কি দেখছেন দেশের ভবিষ্যৎ? আমার আসলে কোনো অনুসারী নাই। যারা আছেন সবাই আমার সহযোদ্ধা। তো সহযোদ্ধারা আসলে খুব ভয়ে আছেন। তারা গৃহযুদ্ধের ভয়ে আছেন, তারা জীবনের ভয়ে আছেন,
তারা পালিয়ে বেড়াচ্ছেন, কারণ তারা সরাসরি আওয়ামী লীগ করেন না বেশিরভাগই। 80% যারা, তারা সরাসরি আসলে কেউই আওয়ামী লীগ করেন না। তো তারপরেও তারা জীবনের ভয়ে, জানের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন। তারা ক্ষুব্ধ, ক্রুদ্ধ, বঙ্গবন্ধুর অপমানে তাদের আসলে ভেতরে আগুন জ্বলছে। তারা বাংলাদেশ ধ্বংস হয়ে যাচ্ছে দেখে তাদের ভেতরে আগুন জ্বলছে। কেউ, কেউ বাংলাদেশ ছেড়ে পালাতে চাচ্ছে। কেউ, কেউ আবার বলছে না এখানে থেকে যুদ্ধ করব যদি যুদ্ধ লাগে। হ্যাঁ? তো এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া এবং সবার ভেতরে একটা হতাশা। যে বাংলাদেশ আসলে কোন দিকে যাচ্ছে? আমাদের পরবর্তী প্রজন্মের জন্য আসলে কোন বাংলাদেশ আমরা রেখে যাচ্ছি? এই প্রশ্নটা আসলে সবার মুখে। ছাত্রলীগ নিষিদ্ধ, জয় বাংলা নিষিদ্ধ, বাংলাদেশে আগস্ট মাসে, যেটা এবার হয় নাই, প্রতিবার হতো। শোকের মাস দিয়ে মিডিয়ার প্রথম পাতাটা থাকতো। ফেব্রুয়ারিতে ভাষার মাস, ডিসেম্বরে বিজয়ের মাস। সব হারিয়ে গেল বাংলাদেশ থেকে। হুম। বাংলাদেশ কি উল্টা পথের যাত্রী? অবশ্যই বাংলাদেশ তো আসলে আমি যেটা বললাম যে তাদের যেটা সবচেয়ে ক্ষতিকর যে জায়গাটা, তাদের সবচেয়ে ক্ষতিকর জায়গাটা হচ্ছে বঙ্গবন্ধু। তাদের ক্ষতিকর জায়গাটা হচ্ছে বাংলা ভাষার যে ভাষা আন্দোলন, তাদের ক্ষতিকর জায়গাটা হচ্ছে আপনার বাঙালি জাতির যে বিজয়, হ্যাঁ? এগুলো তো তাদের জন্য সবচেয়ে ক্ষতিকর জায়গা। আপনি যদি বঙ্গবন্ধুকে হত্যা করার দিনটাকে তারা বিজয়ের মনে করে গান বাজিয়ে নাচতে পারে, আপনার খুব পরিষ্কার বোঝার কথা যে এরা আসলে কারা। এরা তো সেই হানাদারদের উত্তরসূরি, যে হানাদাররা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল বা বাঙালি জাতিকে ৩০ লক্ষ বাঙালিকে হত্যা করেছে, ২ লক্ষ মা-বোনকে ধর্ষণ করেছিল। যেই বিজয়টা তারা বিজয় মনে করছে না ১৯৭১ সালে, তারা ২০২৪ সালের বিজয়কে বিজয় মনে করছে। এটা তো খুব স্বাভাবিক না? ২০২৪ সালে তাদের আসলেই বিজয় অর্জন করেছে, তারা ১৯৭১ সালে হেরে গেছিল। হ্যাঁ? তো খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশকে তারা ওই পাকিপন্থী ধারায় নিয়ে যাচ্ছে। পাকিস্তানের সাথে সরাসরি ফ্লাইট তারা পরিচালনা করছে। পাকিস্তানের সাথে যেই যোগাযোগটা তারা গড়ে তুলেছে, সেই যোগাযোগের মধ্য দিয়ে পাকিস্তান থেকে ঘোষণা দেয়া হয়েছে কোন ভিসা ফি নেয়া হবে না। এবং সব জায়গায় পাকিস্তানি অ্যাম্বাসেডর গিয়ে সবার সাথে বসে কথা বলছে। মানে বিষয়টা এমন যেন পাকিস্তানি অ্যাম্বাসেডর এখানে এখন মানে বিদেশি যেই অ্যাম্বাসেডর গুলো আছে তাদের ভিতরে সবচেয়ে ভিভিআইপি হিসেবে পরিগণিত হচ্ছে। এগুলো তো কিছু বিষয় ইন্ডিকেশন আছে। হ্যাঁ? সরাসরি পাকিস্তান থেকে পণ্য আসছে। তো এই ইন্ডিকেশন গুলো তো খুব পরিষ্কার। এখানে তো লুকোছাপার কিছু নেই এবং তারা লুকাইতেও চাচ্ছে না। তারা পরিষ্কারভাবে খোলামেলায় এগুলো করছে। হ্যাঁ? এবং তারা চাচ্ছে যে আসলে বাংলাদেশকে সেই পাকিস্তানি ভাবধারায় নিয়ে যেতে। পাকিস্তান যেমন একটা ফেইলড স্টেট, পাকিস্তানে যেমন এই আর্মি ছাড়া আসলে ওদের কোনো কিছুরই আর অস্তিত্ব নাই। কোনো সিভিল সোসাইটি বা আপনি আ যদি আমলাতান্ত্রিক যেই ব্যবস্থাটা, সেই ব্যবস্থাটার কথা বলেন, সেগুলো তো কোনো কিছুর অস্তিত্ব নাই পাকিস্তানে। হ্যাঁ? তো এই ফেইলড স্টেটের অনুসারী হয়ে বাংলাদেশকেও তারা সেই ফেইলড স্টেট হিসেবেই নিয়ে যাচ্ছে। সেই ফেইলড স্টেটের পথে নিয়ে যাচ্ছে। তাদের প্ল্যানটা এটাই। এবং ওই যে বললাম, বাংলাদেশকে যদি অস্থিতিশীল করা যায় তাহলে একমাত্র তাদের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা সফল হবে। এবং বাংলাদেশকে যেই ভয়ংকর দিকে তারা নিয়ে যাচ্ছে, সেই ভয়ংকর দিনটা এখনো আসে নাই। সেই ভয়ংকর দিনটা সামনে আসতেছে। নারীরা বাইরে বের হতে পারবে না। নারীদের উপর আক্রমণগুলো কিন্তু এই কারণেই হচ্ছে। বোরকা পরে নাই বলে নারীর উপরে আক্রমণ হচ্ছে। আপনি যদি মানে ভিডিওগুলো দেখে থাকেন, যে রাস্তায় বের হইছে একজন মেয়ে, বোরকা পরে নাই বলে তার উপরে আক্রমণ হচ্ছে। হ্যাঁ? তো এই যে ঘটনাগুলো ঘটছে, এই ঘটনাগুলো তো খুব অশুভ একটা সংকেত দেয়। যে বাঙালির যে জাতির যেই বাঙালির ঐতিহ্য, বাঙালির কৃষ্টি, কালচার, সেখান থেকে বাঙালি জাতির 50% হচ্ছে কি? নারী। নারীদেরকে বাইরে নিয়ে এসে আমাদের উন্নতির যেই মানে রথযাত্রা, সেই উন্নতির রথযাত্রায় নিয়ে গেছে কারা? আমাদের বাঙালি নারীরা। আমাদের গার্মেন্টস বলেন বা অন্য যেকোনো জায়গায় বলেন, বাঙালি নারীরা এখানে এসে অবদান রাখছেন বলেই বাঙালি জাতি বা বাংলাদেশ এগিয়ে গেছে। এখন সেই জায়গাটাকে রুখে দিতে চাচ্ছে। তো এখন 50% আমাদের হচ্ছে জনসংখ্যার হচ্ছে নারী।
যে জনশক্তি যদি আমি বলে থাকি, তাহলে সেই জনশক্তির 50% যদি আপনি বন্ধ করে দেন, তাহলে কি সেই জাতি আগাবে না সেই জাতি পিছাবে? আমাদের শক্তিটা তো 50% কমে যাবে। তো এখানে শুধুমাত্র একমাত্রিক না, বহুমাত্রিক বিভিন্ন ধরনের ষড়যন্ত্র আছে, বিভিন্ন ধরনের আম আপনি যদি ধর্মীয় মৌলবাদের কথা বলেন, ধর্মীয় মৌলবাদী বিভিন্ন ধরনের চিন্তাভাবনা এখানে কাজ করছে এবং তার মধ্য দিয়ে বাংলাদেশ আসলে খুব ভালো দিকে যাচ্ছে না। বাংলাদেশ পেছনে হাঁটা শুরু করেছে এবং বাংলাদেশ মৌলবাদের একটি রাষ্ট্র হিসেবে পরিগণিত হবে যদি না আমরা এটা ঠেকাতে পারি। সেনাবাহিনী প্রধানের গতকালের বক্তব্যটা নিয়ে আপনার বক্তব্যটা কি? সেনাবাহিনী প্রধান ওই ৫ তারিখেও এরকম হুমকি-ধামকি দিছিলেন। উনি বলছিলেন যে, "আজকে থেকে দায়িত্ব আমার।" তার পরবর্তী ৩ দিনের ঘটনা আমরা দেখেছি। হ্যাঁ? ৫ তারিখ থেকে ৮ তারিখ পর্যন্ত। তো উনি গতকালকে এসে একটা বক্তব্য দিয়েছেন, যে বক্তব্যর আসলে আমি কোনো ভ্যালু দেখি না যদি না আপনি কাজে সেটা করে দেখান। আপনি আর্মি পাহারায় আপনি ৩২ নম্বর পুড়তে দিছেন, আর্মি পাহারায় ৩২ নম্বরকে ভাঙতে দিছেন। আপনি বাংলাদেশকে আ রক্ষা করছেন না। তো আপনার কথার কোনো ভ্যালু আসলে আমার কাছে নাই। আপনি আপ একটা মানুষ মুখে একটা কথা বলে আর একটা মানুষ কাজ করে দেখায়। হ্যাঁ? তো মুখের কথার কোনো ভ্যালু আমার কাছে নাই। তার কারণ হচ্ছে উনি ৫ তারিখে যেটা বলেছে সেই কথা উনি প্রমাণ করে দেখাতে পারে নাই। হ্যাঁ? তো গতকালকে যেটা বলেছেন সেটাও আসলে উনি যতক্ষণ না পর্যন্ত কর্মে পর্যবসিত করতেছেন ততক্ষণ পর্যন্ত আমি উনার কথা বিশ্বাসও করি না। উনার কথার কোনো মূল্যও আমার কাছে নাই। ছাত্রদের নতুন সংগঠনটা সম্পর্কে আপনি কি ভাবছেন? আমি তো একটু আগে বললাম যে জামাতের আ নতুন ফ্রন্ট এটা। আপনি আ যদি দেখেন তাহলে খেয়াল করবেন যে এই যে কমিটি তারা দিছে জামাতের আ বি টিম হিসেবে জামাত। এটার অধিকাংশ হচ্ছে যে জামাত থেকে এসে এবি পার্টি করছে। এবি পার্টির থেকে অর্থাৎ আমার বাংলাদেশ পার্টি করছে, এবি পার্টির থেকে এখন এসে জামাত করছে। আপনি তো অবশ্যই জানেন আমাদের ইতিহাস, আমাদের যে বদর যারা ছিল, আল-বদর যারা ছিল, আল-বদরের ছাত্র সংঘ যারা ছিল জামাতের ছাত্র সংগঠন, তারা পরবর্তীতে খোলস পাল্টায় হচ্ছে ছাত্র শিবির করছে। তারা জাস্ট রিব্র্যান্ডিং করতেছে। জামাত নামে তারা রাজনীতি করতে পারতেছে না। কারণ জামাতের একটা ব্যাগেজ আছে যেই ব্যাগেজটা আসলে খুব গুরুতর কঠিন একটা ব্যাগেজ, যে তারা রাজাকার ছিল। তাদের বিচার হইছে এবং বিচারিক প্রক্রিয়ায় তারা দোষী সাব্যস্ত হইছে। ২০১৩ সালে শাহবাগ তাদেরকে তাদের যে রাজনৈতিক আ potentiality ছিল সেই রাজনৈতিক potentiality ধ্বংস করে দিয়ে গেছে। তো এই ব্যাগেজ নিয়ে তারা আসলে বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। ২০২৪ সালে যা করছে তারপরেও তারা পরিষ্কার যে আসলে জামাতকে সামনে নিয়ে আসলে তারা আগাইতে পারবে না। তো সেই কারণে একটা নতুন ফ্রন্ট তৈরি করতে হয়, একটা নতুন মুখ তৈরি করতে হয় কিছু, যে নতুন মুখগুলোকে সামনে রেখে আপনি রাজনীতি করতে পারবেন। তো সেই নতুন মুখটা হচ্ছে আপনার জামাত, জাতীয় নাগরিক কমিটি, বা তারা যদি ২৮ তারিখে নতুন করে নাম দেয় তাহলে সেটাই। হুম? অর্থাৎ একই সাপ, সাপের খোলস বদলাচ্ছে। এর বেশি আর কিছু না। আপনার অনুসারীদের উদ্দেশ্যে কিছু বলবেন বাঁধন? আমার অনুসারী আসলে কেউ নাই ভাই। আমার সহযোদ্ধা? আমার সহযোদ্ধা আছেন, আমার বাংলাদেশের মানুষ আছেন যারা অনেকেই আছেন আমাকে ভালোবাসেন। অনেকেই আছেন আমাকে খুব একটা পছন্দও করেন না। তারপরেও বাংলাদেশের মানুষ হিসেবে সবার প্রতি আমার একটা কামনা থাকবে যে এই বাংলাদেশ ছেড়ে আমাকে বের হইতে হইছে। এটা আমার জন্য কষ্টের। কিন্তু আমি চাইছি সবসময় বাংলাদেশ ভালো থাকুক। এই বাংলাদেশ ছেড়ে যেন আপনাকেও বের না হতে হয়। আমি চাই না যে আমার পাশে আমার দেশ, আমি এখন যে দেশে আছি সেই দেশে আমি আপনার চেহারাটাও দেখি। আমি চাই যেই বাংলাদেশকে আমি রেখে এসেছি সেই বাংলাদেশকে আপনারা গড়ে তুলবেন। সেই বাংলাদেশকে সাথে নিয়ে এগিয়ে নিয়ে যাবেন। সেই বাংলাদেশ যেহেতু এখন রাহুর গ্রাসে আছে, রাহু গ্রাসকে মুক্ত করবেন এবং বাংলাদেশকে এই শত্রুমুক্ত করে বাংলাদেশের বিরোধী যে শক্তি আছে সেই শক্তিকে পাশে সরায় রেখে বাংলাদেশকে গড়ে তুলে নিয়ে বিশ্বের বুকে মাথা উঁচু করে বাঁচবেন। এতটুকু আমার কামনা থাকবে। আর কিছু না। অনেক ধন্যবাদ বাঁধন। শুভকামনা থাকলো আপনার সহযোদ্ধাদের প্রতি। বাংলাদেশটা
তার পথে থাকুক, মুক্তিযুদ্ধের পথে, শহীদদের স্বপ্নের পথে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ।